মমতা ব্যানার্জিকে সরাসরি দায়ী করছি যে ওনার আদেশ, যে চাকরিহারা শিক্ষকরা, ওনার মন্ত্রী, ওনার দ্বারা নিযুক্ত আধিকারিকরা যারা জেলে গিয়েছিল এই চাকরি চুরির যায়, তারপরে যে শিক্ষকরা আন্দোলন করছিলেন তাদের চাকরির জন্য, ওনার পুলিশ ওনার আদেশে তাদেরকে লাথি মেরেছে, গর্ভবতী মহিলাকে লাথি মারা হয়েছে, এগুলো উনি করিয়েছেন। রেজিস্ট্রেশন কার করতে হবে? মমতা ব্যানার্জি কি তার বাড়িতে যারা যারা আসেন ওই যে সব মানুষগুলো তাদেরকে রেজিস্ট্রি করে ঢোকান? সব জায়গায় তো রেজিস্টার কোথায় করতে হবে? একজন মুখ্যমন্ত্রী ছিলেন 15 বছর, তিনি জানেন না যে ভারতীয় আইনে রেজিস্ট্রি কোন কাকে কাকে করতে হয়? কারণ জানে না, তারাই এ ব্যাপারে কথা বলে। উনি তো বারবার প্রমাণ করছেন যে এমটি ভেসেল সাউন্ড মাছ। আরএসএস কিভাবে হয় উনি জানলেন কি করে? উনি আরএসএস এ ক ঘন্টা ক মিনিট গেছেন? আরএসএস তো একটা অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনটা কিন্তু একটা সামাজিক কাজকর্ম করে, তারা কারোর কাছ থেকে টাকা নেয় না। মমতা ব্যানার্জির মতো দুর্নীতির পয়সায় বড় হননি, যার একাধিক কোনো জন্মদিন পাওয়া যায়, যার টাকা পয়সা রোজগারের হিসেব নেই, দুজন লোক তার ছবি 1 কোটি টাকা করে কিনেছিল, সেই দুজনেই জেলের ভাত খাচ্ছে। কেন, কিভাবে হয়েছে? নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। আমরা যেহেতু বিশেষজ্ঞ নই ডাক্তারিতে, সেহেতু উনি বললেন বিদেশে যাবেন, তো ওনার দরকার, বিদেশে ছাড়া চিকিৎসা হবে না, এই সংক্রান্ত বিষয়ে ওনার কি কি রোগ হয়েছে তার জন্য বিশেষজ্ঞদের একটা বোর্ড বসি, ক্যালকাটা মেডিকেল কলেজে মতো কোথাও একটায় যদি কোনো মেডিকেল ইয়েতে বোর্ড বসিয়ে, সেখানে যদি বিশেষজ্ঞরা সাজেস্ট করেন ওনার এই এই রোগ আছে এবং সেই রোগের চিকিৎসা ভারতবর্ষে করা যাবে না, বিদেশের কোনো স্পেসিফিক জায়গায় করা যাবে, সেই রিপোর্টটা পেলে পরে আমরা কনসিডার করতে পারতাম। তো এই মুহূর্তে ওনার যেহেতু অনেকগুলো একাধিক কেসে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে, তেমন অবস্থার জন্য ওনাকে আমরা ওনার এই আবেদনের ভিত্তিতে বিদেশ যাওয়ার অনুমতি দিতে পারি না। সেই জন্য এই আবেদনটা খারিজ করা হলো, কোর্টেড হয়েছে। এখন যে যার মতো সেভাবে ব্যাখ্যা করে নিচ্ছে। ওনার যদি সত্যিই সেরকম কোনো রোগ হয়ে থাকে, উনি মেডিকেল বোর্ডে যাবেন, মেডিকেল বোর্ড করে তারা যদি সত্যিই সেটা বলে, তখন জজ সাহেবদের রায় পাল্টাবে না, তখন জজ সাহেবদের কাছে নতুন করে আবেদন করতে হবে, তার বেসিসে জজ সাহেবরা কনসিডার করবেন কি করবেন না। আসলে ওনার যে বিরুদ্ধে অভিযোগগুলো, সেগুলো থেকে বাঁচার জন্য উনি এটা করছেন। অন্য জায়গা থেকে শুনেছি উনি সাংসদ হিসেবে ওই লাল রঙের যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সেটা পান। ধরো ভারতবর্ষের কোনো এমন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক যেখানে তাদের সঙ্গে আমাদের বন্দি প্রত্যর্পণ চুক্তি নেই, বা সেখান থেকে আমরা এই প্রত্যর্পণ করার জন্য আবেদন করার আইনত কোনো বিধান নেই, আমরা করতে পারি, সেটা তাদের ইচ্ছের ওপর। সেই রকম জায়গাতে উনি যদি গিয়ে ওনার পাসপোর্ট সারেন্ডার করে সেখানে স্টে করে যান, এরকম বহু জায়গা আছে যেখানে বিশেষ একটা পরিমাণ অর্থ যদি সেই রাষ্ট্রে বিনিয়োগ করা হয়, তাহলে তারা নাগরিকত্ব পেয়ে যান। সেভাবে উনি যদি পলিটিক্যাল অ্যাসাইলাম বা নাগরিকত্ব নিয়ে সেখানে পালিয়ে যান, তখন ভারত সরকারের পক্ষে উনি যদি সত্যিকারের অভিযুক্ত হয়ে থাকেন, সেই মামলাতেও কিন্তু বিচার করা অসুবিধাজনক। এটা একমাত্র তারাই করে যারা নিজেরা মানসিকভাবে বুঝতে পারে যে তারা অপরাধী। একটা সিম্প্যাথি কুড়ানোর চেষ্টা করেন। তিনি কিন্তু ভারতবর্ষের প্রথম মুখ্যমন্ত্রী যিনি ভোটে হারার পরেও পদত্যাগ করেননি। সেই জন্য তাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে বলে আমাদের মানুষজন এবং তোমার এই বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু এটা কিন্তু সম্মান দিচ্ছেন। আক্ষরিক অর্থে যদি বিচার করতে হয়, তাহলে উনি কিন্তু বিতাড়িত মুখ্যমন্ত্রী এবং সংবিধানগতভাবে বিতাড়িত মুখ্যমন্ত্রী। আর উনি যে একজন জেনেটিক্যাল লায়ার, সেটা তো বারবার প্রমাণ হয়েছে। আমরা ভোটের আগে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমভাবে দেখিয়েছি উনি মানে জন্মগতভাবেই মিথ্যেবাদী। ওনার অফিসিয়াল একাধিক জন্মদিন আছে, আরও অনেক কিছু আছে। উনি নাকি এই কালকেই তো বললেন যে উনি নাকি কোনো টাকা পয়সা নেন না, উনি
কোনো বেতন, কোনো পেনশন নেন না। ওনার রয়্যালটির টাকায়। কিসের রয়্যালটি? উনি সরকারি কোষাগারে অপব্যবহার করে নিজের নামে বই হাবি-জাবি কিছু লিখেছেন। সেটাকে বাধ্য করেছেন ওনার সরকারের নির্দেশনামা দ্বারা বিভিন্ন লাইব্রেরি, বিভিন্ন জায়গায় বিক্রি হতে। এমনকি জাগো বাংলার মারফত ওনার যে বই বিক্রি ইত্যাদির কি রয়্যালটি হয়েছে, ওনার কি কন্ট্রাক্ট, সেটা কিন্তু কেউ জানে না। উনি বললেন দিল না। সাধারণত আমরা যারা দেশীয় নয় আন্তর্জাতিক বই লেখারও অভিজ্ঞতা আছে, তারা জানি যে রয়্যালটির একটা কন্ট্রাক্ট হয়। উনি সেই রেজিস্টার্ড কন্ট্রাক্টগুলো বের করে দেখান দেখি। এবং পশ্চিমবঙ্গে ওনার রাজত্বে ওনাদের সরকারি দপ্তরের বিভিন্ন গ্রন্থাগার এবং বিভিন্ন দপ্তরে কত বই কেনা হয়েছিল তার কি হিসেব, এগুলো কিন্তু উনি কোনোদিন দিতে পারবেন না। বললেন বিজেপি টাকা মেরেছে। হ্যাঁ, এ তো অদ্ভুত কথা। এরপরে বলবেন যে প্রধানমন্ত্রী টাকা মেরেছেন, মুখ্যমন্ত্রী টাকা মেরেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী টাকা মেরেছেন। ওনার এখন একমাত্র জায়গা হচ্ছে পাগলাগার। বোঝা যাচ্ছে যে উনি ডিপ স্টেট কাদের ফাইন্যান্স করেন সে বিষয়ে ওনার অভিজ্ঞতা আছে। সেটা ডিপ স্টেটই জবাব দেবে। এবং ডিপ স্টেট তাহলে আর আরএসএস এর বিরুদ্ধে কিছু বলবে না কেন? আর আরএসএস এর এই যে রেজিস্ট্রেশন নেই, এটা ওনার মতো ডিগ্রিধারী অশিক্ষিত এবং কিছু হাফ বেকড ভারত এবং হিন্দু বিদ্বেষী স্বঘোষিত কমিউনিস্ট ছাড়া আর কেউ বলে না। বারবার কিন্তু আমাদের পূজনীয় সরসংঘ চালক জি মোহন ভাগবত জি এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন এবং আরো অনেকেই দিয়েছেন, বলে থাকেন। যারা আরএসএস এর কার্যকারণ জানে না তারাই এ ব্যাপারে কথা বলে। উনি তো বারবার প্রমাণ করছেন যে এমটি ভেসেল সাউন্ড মাছ। আরএসএস কিভাবে হয় উনি জানলেন কি করে? উনি আরএসএস এ ক ঘন্টা ক মিনিট গেছেন? আরএসএস তো একটা অর্গানাইজেশন। সেই অর্গানাইজেশনটা কিন্তু একটা সামাজিক কাজকর্ম করে, তারা কারোর কাছ থেকে টাকা নেয় না। মমতা ব্যানার্জির মতো দুর্নীতির পয়সায় বড় হননি, যার একাধিক কোনো জন্মদিন পাওয়া যায়, যার টাকা পয়সা রোজগারের হিসেব নেই। দুজন লোক তার ছবি 1 কোটি টাকা করে কিনেছিল, সেই দুজনেই জেলের ভাত খাচ্ছে। কেন, কিভাবে হয়েছিল? তার মধ্যে একজনের সঙ্গে উনি ডেলোতে গিয়ে গোপন মিটিং করেছিলেন। আদ্যপান্ত একজন দুর্নীতিগ্রস্ত মহিলা এখন হতাশা থেকে এইসব কথা বলছেন। আরএসএস কারোর টাকায় চলে না। আরএসএস হচ্ছে তার যারা স্বয়ংসেবক তাদের টাকায় চলে। আরএসএস এর ওই জন্য কোনো রেজিস্ট্রেশন লাগে না। কিন্তু আরএসএস এর ভাবধারা, চিন্তাধারা, তাকে নির্ভর করে ভারতবর্ষে প্রচুর অর্গানাইজেশন হয়েছে এবং তারা প্রত্যেকটা অর্গানাইজেশন কিন্তু রেজিস্টার্ড। এবং ধরো স্বয়ংসেবকরা যে গুরু পূজন করেন, এখন গুরু পূজনের সময় চলছে, তারা যে টাকা পয়সা দেন, হ্যাঁ, সেটার চেকে দেওয়া হয়। সে বিভিন্ন অ্যাকাউন্টে যেগুলো যায় সেগুলো হচ্ছে বিভিন্ন এইসব আয়ামগুলো, মানে যারা হচ্ছে আরএসএস এর ভাবধারায় প্রতিষ্ঠিত, মানে আলাদা আলাদা অর্গানাইজেশন, প্রত্যেকটা রেজিস্টার্ড। কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যেটি একটি সামাজিক অর্গানাইজেশন, যেটা তাদের সদস্যদের টাকায় চলে, সেটা কোনো সরকারি অনুদান পায় না, সরকারি কোনো জায়গায় তারা নেই। আরএসএস এর যে নাগপুরের ভবন, সেটাও তো তাদের ভবন। সেটা তো কারোর অনুদানে হয়নি, সরকারি অনুদানে হয়নি, সরকারের সঙ্গে তার কোনো সম্পর্কও নেই। হ্যাঁ, তাহলে রেজিস্ট্রেশন কার করতে হবে? মমতা ব্যানার্জি কি তার বাড়িতে যারা যারা আসেন ওই যে সব মানুষগুলো তাদেরকে রেজিস্ট্রি করে ঢোকান? সব জায়গায় তো রেজিস্টার কোথায় করতে হবে? একজন মুখ্যমন্ত্রী ছিলেন 15 বছর, তিনি জানেন না যে ভারতীয় আইনে রেজিস্ট্রি কোন কাকে কাকে করতে হয়? হয়ে যাচ্ছে ওনার মুশকিল। সেই জন্য এইসব উল্টো পাল্টা পাগলের প্রলাপ বসছেন। এটা হচ্ছে ওনার ওই মানে ক্ষমতা হারানোর পরে এত চাপ পাচ্ছেন, ওনার পারিবারিক যে উত্তরাধিকারী, রাজনৈতিক উত্তরাধিকারী, সে জেলে যাওয়ার মুখে, সে এখানে ওখানে কোর্টে ছুটোছুটি করছে, ভারত থেকে পালানোর চেষ্টা করছে। এই সব নিয়ে বয়স হয়েছে তো। আমি মমতা ব্যানার্জিকে সরাসরি দায়ী করছি যে ওনার আদেশ, যে চাকরিহারা শিক্ষকরা, ওনার মন্ত্রী, ওনার দ্বারা নিযুক্ত আধিকারিকরা যারা জেলে গিয়েছিল এই চাকরি চুরির যায়, তারপরে যে শিক্ষকরা আন্দোলন করছিলেন তাদের চাকরির জন্য, ওনার পুলিশ ওনার আদেশে তাদেরকে লাথি মেরেছে, গর্ভবতী মহিলাকে লাথি মারা হয়েছে, এগুলো উনি করিয়েছেন। উনি এখন এইসব কি উল্টোপাল্টা কথা বলছেন? সমস্ত কিছু রেকর্ডেড। একজন স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত পরিবারতন্ত্রী মহিলা, যে মানে কি বলবো, জেনেটিক লায়ার, তার এইসব কথার কি ভ্যালু আছে, কি মূল্য আছে?
জনসাধারণের কেউ বোঝে না। ওনার সঙ্গে যারা আছে তারা অন্য স্বার্থে আছে, তারা নিজেরাও সেটা বোঝে না, যেই জন্য ওনার দলের এরকম অবস্থা হলো। 1 মাসও গেল না, ওনার দল তো এখন নেই। ওই পরিবার আর তার সঙ্গে যুক্ত কিছু স্বার্থান্বেষী লোক টেম্পোরারিলি অ্যাটাচড আছে। পশ্চিমবঙ্গে তৃণমূল বলে আর কোনো দল নেই। দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় ইয়াং জেনারেশন মমতা ব্যানার্জির ধারণায়, তার মননে আছে যে এইটি পশ্চিম বাংলাদেশ রাষ্ট্র এবং উনি তার সর্বাধিনায়িকা এবং স্বেচ্ছাচারী সর্বাধিনায়িকা। সেই জন্য উনি এই ব্যাপারটা গুলিয়ে ফেলেছেন। হ্যাঁ মানে ইয়াং জেনারেশনকেই উনি বেসিক্যালি ইয়াং জেনারেশনের ব্যাপার নয়, যে চাকরিহারা শিক্ষকরা, যাদেরকে তার পুলিশ প্রত্যক্ষভাবে দেখা গেছে লাথি মারছে, লাঠিচার্জ করছে, তো সেই পুলিশ তো ওনারই আদেশে করেছে, ওনারই দপ্তর ছিল। তো সেই সময়ে তাদেরকে এই কাজটা করা ঠিক। উনি ইয়াং জেনারেশনের বিরুদ্ধে থাকলে উনি আবার জেন জেডের যে সিজেপির আন্দোলন, তাকে আবার সমর্থন করছেন, যেখানে ওনার নিজের ধান্দা, নিজের ক্ষমতা দেখানোর সুযোগ হবে, এবং যেখানেই বর্তমান ভারতীয় কোনো একটা গণতান্ত্রিক সাংবিধানিক কোনো অর্গানাইজেশন সংস্থা থাকবে, তাকেই উনি আঘাত করবেন। এটা তো পাগলের প্রলাপ ছাড়া কিছু নয়। উনি এখন বদ্ধ উন্মাদ। কর্মীরা নাকি বর্তমান সরকার থাকাকালীন কি জবাব দিলে আমি কি দেবো? এটা তো বোঝাই যাচ্ছে যে মমতা ব্যানার্জি ভুলভাল শুধু বলছে তাই নয়। এই অর্ধশিক্ষিত মহিলার সবচেয়ে বড় মুশকিল হয়ে গেছে, তার এখন একটা ভালো স্ক্রিপ্ট রাইটার বা তার একজন ভালো অ্যাডভাইসার নেই। কারণ তার সঙ্গে তার অশিক্ষিত পারিবারিক উত্তরাধিকারী, যে নিজে পালানোর রাস্তা খুঁজছে জেল থেকে, আর কিছু অপদার্থ আদ্যপান্ত দুর্নীতিগ্রস্ত মানুষজন টেম্পোরারিলি সুবিধের জন্য তার সঙ্গে জুড়ে আছে। এছাড়া তো কোনো, মানে এরকম বক্তব্য তো কোনো পাগল ছাড়া আর কেউ বলবে না। এইসব লাভ নেই। জনসাধারণের এটা একটা কৌতুকের খোরাক হয়ে গেছে। নিয়ে 1 কোটি মানুষের পেটের ভাত কেড়ে নিয়ে যাচ্ছে। তো উনি যে হকারদের পেটের ভাত কেড়ে রোজ রোজ ওনার দলবল মারফত ওই যাকে আমরা বলি এই যে ওনার তোলাবাজি করতেন, উনি কত টাকা করে প্রত্যেকটি অটো টোটোর থেকে নিতেন, প্রত্যেক হকারের বা পশ্চিমবঙ্গের যেখানে দখল করে বসার জন্য যেখানে সেখানে কত করে টাকা উনি ওনার লোকজন তুলেছে, তার হিসেব একটা সিস্টেমের মধ্যে আসতে হবে। উনি তো কোনো সিস্টেম মানেন না। আমি তো বলবো যে হকাররা চলে গেছে, তারা কালীঘাটে তো ওনার অনেক জায়গা আছে, সেই ওনার ভাইপোর শান্তিনিকেতন আছে, সেখানে তাদেরকে অ্যাকোমোডেশনের জায়গা করে দিয়ে উনি দেখান না। আমি তো বলছি দেখান। উনি এত বড় চিত্রকর ছিলেন, দুটো 1 কোটি টাকা করে ওনার ছবি কিনলো, যারা কিনলো তারা জেলে গেল, তারপরে ওনার 1 টাকায়ও কোনো ছবি বিক্রি হয়নি। এরকম ধান্দাবাজ অসৎ মহিলার কথা তোমরা এত বলো কেন? এটা আউট অ্যান্ড আউট অসৎ, কোনো কমবেন না, খালি দুর্নীতি করা ছাড়া। উনি যতদিন বাঁচবেন ততদিন এই দুর্নীতির শিরোমণি হিসেবে উনি সবসময় প্যাচ কষে সাধারণ মানুষের অর্থ, তাদের স্বাচ্ছন্দ্য ইত্যাদি লুট করে নিজের সম্পত্তি বাড়ানোর ধান্দা করবেন। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।